সংবাদের প্রথমেই সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না বললেন কর্নেল অবসর অলি আহমেদ। তিনি ছিলেন সবাইয়ের নেতা। তিনি যদি যুদ্ধ চাইতেন, তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন, তাহলে তিনি আমাদের সাথে থাকতেন। তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করলেন কেন? শেখ মুজিবের বক্তব্য শুনে আমরা হতাশাগ্রস্ত হলাম। তিনি ছিলেন সবার নেতা। শেখ মুজিব যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে তিনি আমাদের সাথেই থাকতেন। তিনি পাকিস্তানের কাছে কেন আত্মসমর্পণ করলেন? স্বাধীনতার 53 বছর পর হলেও স্বাধীনতার সঠিক তথ্য এবং ইতিহাস জানতে পারছে না নতুন প্রজন্ম। তিনি ছিলেন সবাইয়ের নেতা। তিনি যদি যুদ্ধ চাইতেন, তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন, তাহলে তিনি আমাদের সাথে থাকতেন। তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করলেন কেন? এবং রিভল্ট করার ফলে স্বাধীনতা ঘোষণার পরে জিয়াউর রহমানের 26 তারিখে এটা আরও অগ্নিতে ঘিত ঢালার মতো। এদিকে বঙ্গবন্ধুর জন্য দোয়া চেয়ে সরকারিভাবে চিঠি। গাজীপুর সিটির সচিব ও এসডি বিপদে আছেন ওই কর্মকর্তারা। এদিকে সার্জিসের 135টি গাড়ি বহর নিয়ে চলছে দেশে তুমুল আলোচনা সমালোচনা। কি হবে এনসিপি পার্টির নেতা সার্জিসের গাড়ি বহর এবং পিনাকি ইলিয়াসের বক্তব্য সমালোচনায় মির্জা ফখরুল। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত সংবাদ। আলটিমেটলি যখন এই দেশে ক্র্যাকডাউন হয়, ইন্ডিয়ার কিন্তু ধারণা ছিল না যে এই দেশে যারা আছে বাঙালিরা এরা প্রতিরোধ করে তুলবে। আমরা যারা সেনাবাহিনী ছিলাম, আমরা বসেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব এবং বাংলাদেশকে খুব কম রক্তপাতের মাধ্যমে স্বাধীন করব। কিন্তু শেখ মুজিবের ভাষণ শুনে আমরা হতাশাগ্রস্ত হলাম। আমরা দুইবার শেখ মুজিবকে অনুরোধ করি যে আমরা বিদ্রোহ করতে চাই, কারণ পাকিস্তানিদের সংখ্যায় আনুপাতিক হার আমরা বেশি। এ সময় যদি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি, অতি সহজে দেশকে আমরা স্বাধীন করে আপনার হাতে দিয়ে দিতে পারবো। তিনি তখন প্রতি উত্তরে বলেছিলেন, এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে আমি বাংলাদেশে চাই না। যেদিন উনি বাংলাদেশের পতাকা নিয়ে বঙ্গভবনে গেলেন, ইয়াহিয়া খান তো দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। তখন শেখ মুজিব বলেছিলেন, আমি কি করব? আপনাদের কথা যদি শুনি আমাদের লোকেরা আমাকে মেরে ফেলবে, আর আমাদের লোকের কথা যদি শুনি আপনারা আমাদেরকে মেরে ফেলবেন, বেটার অ্যারেস্ট মি। তিনি ছিলেন সবাইয়ের নেতা। তিনি যদি যুদ্ধ চাইতেন, তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন, তাহলে তিনি আমাদের সাথে থাকতেন। তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করলেন কেন? এবং রিভল্ট করার ফলে স্বাধীনতা ঘোষণার পরে জিয়াউর রহমানের 26 তারিখে এটা আরও অগ্নিতে ঘিত ঢালার মতো। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা চিঠি টাইপিং মিস্টেক, গতবারের চিঠি কপি পেস্ট করতে গিয়ে সম্ভবত টাইপিং মিস্টেক হয়ে গেছিলো। পরে আমরা দেখার সাথে সাথে 10 মিনিটের মধ্যে এটা আবার সংশোধন করে দিয়ে দিছি। না সিগনেচার হয়ে গেছিলো, পরে যখন আমাদের নজরে পড়ছে তখনই আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। আসলে 8-10টা চিঠি একসাথে ছিল, তো এই জন্য হচ্ছে কি প্রথম 2-1টা দেখছি ঠিকঠাক আছে, পরে এসে একটু একটা মিটিংয়ে ছিলাম, ওর মধ্যে থেকে চিঠিটা স্বাক্ষরিছে, সেজন্য হচ্ছে দ্রুততার সময় দিয়ে দিছে আর কি। এই জন্য একটা মুদ্রণ যন্ত্র ত্রুটি এবং অনিচ্ছেদ কম্পিউটারে যা করছে অপারেটর করছে সে ভুলে টাইপ করছে, আর আমি দেখি না এটি অনিচ্ছেদ দেখা সারা চিঠি দিয়ে দিয়েছেন সামনে। হ্যাঁ, দেখা তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিয়েছি, অনেক কাজে ব্যস্ত ছিলাম, মিটিং ছিল আমাদের, এই জন্য। আপনাদের কি ব্যবস্থা নিয়েছে? আমাকে ব্যবস্থা নিয়েছে, প্রশাসনিক ব্যবস্থা নিতেছে। চিঠি রেডি হচ্ছে, চিঠি পাইনি, পাই যাবো হয়তো কিছুক্ষণের মধ্যে। সার্জিস সাহেবরা, আপনারা যদি এই মুহূর্তে আপনার নিজের সততার স্থাপন করতে না পারেন, আগামীর বাংলাদেশ আপনাদের কাছে সেফ না। আপনারা যদি এখন এই 130-35টা গাড়ি নিয়ে বহর নিয়ে যেতে পারেন, যেইটা আপনি জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে কোনোদিন যেতে পারেন নাই, তাহলে সেই সময় আপনার দাদা ছিল, সেই সময় আপনার পরিবার ছিল, সেই সময় যদি আপনি রিক্সায় চড়েন, আর এখন যদি 135টা গাড়ি নিয়ে বহর নিয়ে যান, মানুষ আপনাকে প্রশ্ন করবেই। তো দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে কেন আপনি দেখাতে পারেন নাই? দাদার তালুকদারি থাকলে জুলাই বিপ্লবের আগে আপনার পোশাক আশাক সামাজিক স্ট্যাটাসে দেখাতে কেন পারেন নাই? আমার দাদার টাকা দিয়ে
50 বছর আগেও গাড়িবহর চলতে পারতাম, আমার দাদার টাকা দিয়ে একটা নির্বাচনও উঠাতে পারবো, তাহলে আপনার দাদাকে এখন পারলে দুর্নীতি দমন কমিশনের সামনে এনে প্রশ্ন করে তারপরে জবাব দিয়ে যান যে দাদার ইনকামের সোর্স থেকে এবং একটা নির্বাচন করতে কত কোটি টাকা খরচ হবে, সেই টাকাটা আপনার দাদা যে দিবে তার একটা অনুলিপি আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ প্রকাশ করুন। তর্কে গিয়ে লাভ নেই। আপনাদের পিছনে কোন কোন দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘুরে ঘুরে অসৎ পথে আপনাদেরকে টাকা দিচ্ছে সেটা জাতি আজ হোক কাল হোক জেনে যাবে। অতএব এখনই সতর্কতা অর্জন করুন। সার্জিস আলমের 135টি গাড়ি নিয়ে গাড়িবহর সহকারে তার এলাকায় ভ্রমণ এবং সেই ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশের এখন তুলকালাম কাণ্ড। সমাজের প্রত্যেকটি নাগরিক এখন দাবি করছেন যে তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যেই বৈষম্য দূর করতে আন্দোলন করেছেন সেই বৈষম্য কি আদতে শহর গ্রাম গঞ্জে দূর হয়েছে, নাকি পুরানো ধাঁচে রাজনীতি এখনো চলছে? বাংলাদেশে কি এখনো আপনার হুন্ডার মহড়া, গুন্ডার মহড়া কিংবা গাড়ির মহড়া দিয়ে আগামীর রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, নাকি সাধারণ মানুষের কথা কেউ গ্রামে গঞ্জে গিয়ে তুলে নিয়ে আসবে? এখন মানুষের প্রশ্ন। আমি প্রশ্ন তুলছি না, বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকায় এই প্রশ্ন তুলছে খোদ আজকের এই সার্জিস আলমের দলেরই আরেকজন নেত্রী তাসনিম জারা, যিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, বিভিন্ন সময়ে তিনি চিকিৎসক হিসেবে সমাজের জন্য ভূমিকা রেখেছেন, একজন জনপ্রিয় নেত্রী, নতুন করে এই দলে সংযুক্ত হয়েছেন। তিনিও প্রশ্ন তুলেছেন এবং জানতে চেয়েছেন খোলা চিঠির মাধ্যমে সার্জিস আলমের কাছে যে আসলে বিষয়টা কী।